স্ট্রেচারে আমার ছেলেটা শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়। ওকে যে আমরা পাই নাই ওইখানে। কোটা সংস্কার আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণে প্রতিবাদী হয়ে ওঠে ১৬ বছরের তরুণ শাহরিয়ার খান আনাস। পিতার কাছে একাধিকবার আন্দোলনে যাওয়ার বায়না ধরেও অনুমতি না মেলায় ৫ আগস্ট ভোরে, মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আম্মুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, ৭ বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি আন্দোলনে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। চিরকুটে এই কথাগুলি লিখে ছাত্রদের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে শহীদ মিনার এলাকায় যোগ দেন। ও যখন ওর বাবাকে বলতেছে যে বাবা এরকম যাওয়া দরকার, চলো যাই, তো ওর বাবা বলতেছে যে বাবা যাবো, সময় আছে, যাবো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। তো এরকম করে ওকে বলে বলে রাখা হয়েছে। প্রতিদিনই কয়দিন সে পড়তেও বসতো না, প্রতিদিনই নিউজ চ্যানেলের চাইতে বেশি হচ্ছে সেই ইউটিউবে এই আন্দোলনের বিষয়গুলাই দেখতো। আমাদের টিভি চলতো এই বিষয়গুলা নিয়েই। তো সেদিন সে মুখ টুক ধুয়ে গোসল টোসল করে সে আমার উদ্দেশ্যে চিঠি লিখে ঘর থেকে বেরোইছে আন্দোলনে যাওয়ার উদ্দেশ্যে। পুলিশের ধাওয়ায় চাংখারপুল এলাকায় আসলে সড়কের পুলিশ ও বার্ন ইউনিটের উপর থেকে সাদা পোশাকে অস্ত্রধারীদের গুলি ভেদ করে আনাসের বুক। পুলিশ গুলি ছুটতে আসতেছে। প্রথমে সেটা পুলিশ ছুটছে, দেন আমরা অনেকেই দৌড়ে চাঙ্কারপুলের এইদিকে বিভিন্ন গুলিতে আশ্রয় নিলাম। কেউ আবার সামনের দিকে চলে গেছে। বার্ন ইউনিটের উপর থেকে একদম সাদা পোশাকধারী গুলি করতেছিল। আসলে আমরা জানি না যে তারা কারা ছিল। বার্ন ইউনিটের উপর থেকে গুলিটা লাগছে, ওই ছেলেটা পড়ে গেছে, দ্রুত ধরলাম। তো আমরা ধরার পরে দেখলাম যে ওকে হয়তো বাঁচানো যাবে। এবার ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হইলে হয়তো আমাদের অনেক সুবিধা হতো, কিন্তু পুলিশের গুলির কারণে আমরা ঢাকা মেডিকেলের দিকে যেতে পারি নাই। ওই ছেলেকে ধরে রিক্সায় তুললাম। তো রিক্সায় তুলে আমরা দুজন মিটফোর্ডের উদ্দেশ্যে চললাম। তো আমরা মিটফোর্ডে গেলাম। যাওয়ার পরে ডাক্তার আসলো। ডাক্তার বললো যে উনি আর বেঁচে নেই। আন্দোলনে যাবার আগে গভীর রাত পর্যন্ত বাবার সাথে সংবাদ দেখছিলেন ছেলে। সকালে ছেলের আন্দোলনে যাবার খবর পেয়ে মায়ের কবর জিয়ারত করে আন্দোলনের উদ্দেশ্যে বিদায় নিয়েছিলেন বাবা। নিজের কাছে খুব অপরাধ বোধ মনে হইতেছে যে প্রতিটা দিন বাচ্চাটা আমার যাইতে চাইছে, আমি যাইতে দেই নাই। আজকে না বইলা সকালে চিঠি লেখা চলে গেছে, আমি কেন কাপুরুষের মতো ঘরে বসে থাকবো? বের হয়ে গেছি তো মার কবর একটু গেলাম, যে শেষবারের মতো মার কবরটি একটু দেখা যায়, যদি আর না আসতে পারি, বেঁচে না ফিরি। সৌরভের ফোন কলে স্বামী ও বাবাকে নিয়ে স্যার সলিমুল্লাহ হাসপাতালে গিয়ে দেখতে পান কলিজোর টুকরো সন্তানের রক্তাক্ত নিথর দেহ। একটা 20-এর দিকে একটা আননোন নাম্বার থেকে কল আসলো যে আপনাদের কেউ কি আন্দোলনে গেছে। পরে আমি বললাম জি, আন্দোলনে গেছে আমার ছেলে। পরে বলতেছে আপনাদের বাসা কোথায়? আমি বললাম যে পুরান ঢাকা। পরে বলে যে মিটফোর্ড হসপিটাল চিনেন? আমি বললাম যে জি চিনি। বলে ওইখানে ইমার্জেন্সিতে দ্রুত আসেন। রিক্সা জোগাড় করে আমরা রওনা হইলাম হসপিটালের উদ্দেশ্যে। ওরা বারবার ফোন দিচ্ছিল যে আসেন, কতক্ষণ লাগবে। পরে ছেলেটাকে তো আমরা চিনি না, ফোনে বলতেছে যে আপনি হাত দেখান, হাত উঁচা করেন। পরে ওর বাবা হাত তুললো, পরে বলতেছে আমি দেখছি, আপনি আসেন। পরে আমরা সামনে আগাই গেলাম। অন্য একটা রুগী দেখে ভাবছি আমার ছেলে, ওই রুগীটার পায়ে গুলি লাগছিল। পরে দেখি যে না, ওটা আমার ছেলে না। পরে ওই ছেলেটা বলতেছে, সৌরভ ওর নাম, ও বলতেছে যে এই পাশে আসেন, এই পাশে আসেন। পরে দেখি যে হসপিটালের পাশে সিঁড়ির পাশটা দিয়া যে খালি জায়গাটা, ওই জায়গাটার মধ্যে স্ট্রেচারে আমার ছেলেটা শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়। ওকে যে আমরা পাই নাই ওইখানে। মরদেহটি নিয়ে বাসায় আসার জন্য কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না তখন। হাসপাতালের সামনে সন্তানের লাশ নিয়ে কাঁদছিলেন বাবা।
এক রিকশা চালককে হাত জোর করে অনুরোধ করায় তিনি রাজি হয়েছিলেন। এক রিকশাতেই সন্তানের মরদেহ নিয়ে দীনানাথ লেনের বাসায় ফেরেন তারা। ওখানে যে হাসপাতাল লোক তারা বেরোন বেরোন নিয়ে যান করতেছে। আমি অ্যাম্বুলেন্স খুঁজি, সিএনজি খুঁজি, ভ্যান খুঁজি, কিছুই পাই না। এক ভ্যান লাগে পেলাম, রিকোয়েস্ট করলাম তাকে, ভাই একটু চল আমার ছেলের বডিটা নিয়ে যাবো, গ্যান্ডার দিয়ে আসো, যাবে না। মেন রোডে দৌড়ে আসছি, রিক্সাওয়ালাদের বলি পাই না, এক রিক্সাওয়ালাকে জোরাত করে মিনতি করলাম, সাথে সাথে বলে যে ভাই আসেন, ও আমাদের বাসায় নিয়ে আসে। শাহরিয়ার খান আনাস ছিলেন 3 ভাই বোনের মধ্যে বাবা মায়ের বড় সন্তান। মায়ের সাথে ছিল তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জীবনের শেষ সময়ে মায়ের কথা না রাখায় চিরকুটের লেখা আর আন্দোলনের প্রতি তার রেখে যাওয়া লেখাগুলো কাঁদাচ্ছে পুরো পরিবারকে। তাদের দাবি আল্লাহ এর বিচার করবেন। রাষ্ট্রপক্ষ যেহেতু বাদী হয়ে একটা মামলা করতে চাইতেছে, তো অবশ্যই আমি মামলা করব, এবং এটার যে হুকুমদাতা এবং আপনার সাথে যারা জড়িত ছিল সবার বিচার চাই। অপেক্ষায় আছি যে রাষ্ট্রপক্ষ থেকে যদি কোনো মামলা করা হয় ওখানে আমরা সংযুক্ত হতে যাচ্ছি। যে হত্যা হয়েছে এর হত্যার মূল নায়ক হইতেছে শেখ হাসিনা, এবং তার বিচার দিয়া শুরু হোক সমস্ত শহীদদের বিচার। এটা আমার দাবি, জনগণের দাবি রাষ্ট্রের কাছে। শাহরিয়ারের এই বীরত্বে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী। তার নামে দীনানাথ লেনের নাম পরিবর্তন করে নামকরণ করা হয়েছে শহীদ আনাস সড়ক। দেয়ালে হুবহু লিখে দেয়া হয়েছে সেই চিরকুট। আমাদের যেই নিকটন আমাদের একটা এরিয়া আছে, যে আমরা 3টা গলি সাধারণত এটা মেনটেন করি। তো পরে আমরা বললাম যে এইখানে যে দীনানাথ সেন যেগুলো আছে এতটুকু জায়গা আমরা সাবেক দীনানাথ সেন থাকবে, আর হালে বা নতুন করে আমরা নাম ঠিক করলাম যে শহীদ আনাস সড়ক হিসাবে থাকুক। এবং এটাই যদি এতটুকু মানে ওর জন্য আমরা তো আর কিছু করতে পারবো না, আর এই ফ্যামিলির জন্য তো কিছু করতে পারবো না, যতটুকু সম্ভব এর মধ্যেই যদি আমরা ওকে স্মরণ রাখতে পারি, এবং মসজিদে সবসময় দোয়া হবে, আমরা সবাই ওকে স্মরণ করব, এবং আমাদের পরবর্তী প্রজন্ম জানবে এই আনাসকে, আনাসের তার যে আইডিওলজিটা কি ছিল। এখন আনাসের পরিবারের ছোট্ট সদস্য সুফিয়ান তার বড় ভাইয়ের শোকে অনেকটাই নীরব। সে জানে না যে তার ভাই আর ফিরবে না, কিন্তু মা, বাবা ও নানার শোক দেখে সে নিজেও স্তব্ধ হয়ে আছে। আনাসের মৃত্যু তার পরিবারের জন্য যেমন শোকের, তেমনি তার বীরত্ব এলাকার মানুষের জন্য অনুপ্রেরণার। মোহাম্মদ সায়েম, RTV।